আরব সাগরের নীল জলরাশির নিচে এই মুহূর্তে কি ঘটছে সেটা হয়তো পৃথিবীর অধিকাংশ মানুষই জানে না। কিন্তু যারা জানে তাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে। পেন্টাগনের যুদ্ধ পরিকল্পনাবিদরা এখন দিনরাত এক করে হিসাব করছেন একটাই বিষয় নিয়ে। সেই বিষয়টা হলো ইরানের সাবমেরিন বহর, যে বহরটাকে এতদিন পশ্চিমা বিশ্ব তেমন গুরুত্ব দেয়নি। সেই বহরটাই এখন হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বিপজ্জনক সামরিক শক্তি। আমেরিকার বিশাল বিমানবাহী রণতরী, যেগুলোকে এতদিন অপ্রতিরোধ্য মনে করা হতো, সেগুলো এখন আর সেই আত্মবিশ্বাস নিয়ে আরব সাগরে প্রবেশ করতে পারছে না। গত কয়েক সপ্তাহে মধ্যপ্রাচ্যের সামরিক পরিস্থিতি এমন এক জায়গায় গিয়ে পৌঁছেছে যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। ইসরায়েলের বিখ্যাত সংবাদ মাধ্যম চ্যানেল 12 তাদের সাম্প্রতিক প্রতিবেদনে যে তথ্য প্রকাশ করেছে সেটা শুনলে যে কারো মেরুদণ্ড দিয়ে শীতল স্রোত বয়ে যাবে। তারা নিশ্চিত করেছে যে যুক্তরাষ্ট্র ইরানে হামলার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করে ফেলেছে, কিন্তু এই হামলা করতে গিয়ে তারা এমন কিছু বাধার মুখে পড়েছে যা তাদের সমস্ত পরিকল্পনাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সেই বাধার নাম ইরানের সাবমেরিন বহর। এই বহরে রয়েছে দুই ধরনের মরণাস্ত্র, একটি হলো গাদির ক্লাস সাবমেরিন, আরেকটি হলো ফাতাহ ক্লাস সাবমেরিন। এই দুই ধরনের সাবমেরিন মিলিয়ে ইরানের কাছে এই মুহূর্তে প্রায় 30টি সাবমেরিন রয়েছে। সংখ্যাটা শুনতে হয়তো খুব বেশি মনে হচ্ছে না, কিন্তু যখন জানবেন এই সাবমেরিনগুলো কি কি করতে সক্ষম তখন বুঝবেন কেন পেন্টাগনের কর্মকর্তারা ঘুমাতে পারছেন না। গাদের ক্লাস সাবমেরিনের গল্পটা শুরু হয়েছিল বেশ কয়েক বছর আগে। ইরান সেই সময় বুঝতে পেরেছিল যে আমেরিকার বিশাল যুদ্ধজাহাজ আর বিমানবাহী রণতরীর বিরুদ্ধে সরাসরি মোকাবেলা করা তাদের পক্ষে সম্ভব নয়। তাহলে উপায় কি? উপায় হলো অসম যুদ্ধ, মানে এমন কৌশল অবলম্বন করা যেখানে শত্রুর শক্তি তার দুর্বলতায় পরিণত হয়। সেই চিন্তা থেকেই জন্ম নিয়েছে এই সাবমেরিন বহর। ইরান, রাশিয়া এবং উত্তর কোরিয়ায় সহযোগিতায় প্রথম গাদের ক্লাস সাবমেরিন তৈরি করে। এই সাবমেরিনগুলো আকৃতিতে ছোট, মাত্র 150 টন ওজনের, কিন্তু এই ছোট আকৃতি তাদের সবচেয়ে বড় শক্তি। সাবমেরিন যুদ্ধের একটা মৌলিক নীতি আছে, সাবমেরিন যত বড় হবে তত বেশি শব্দ তৈরি করবে, আর শব্দ মানেই শত্রুর সোনার সিস্টেমে ধরা পড়ার ঝুঁকি। ইরান এই বিষয়টা খুব ভালো করে বুঝেছে, তাই তারা ইচ্ছাকৃতভাবে ছোট আকৃতির সাবমেরিন তৈরি করেছে, যেগুলো অগভীর পানিতে নিঃশব্দে চলাচল করতে পারে। হরমুজ প্রণালীর মতো সংকীর্ণ জলপথে এই সাবমেরিনগুলো এক একটি নীরব ঘাতকের মতো চলাফেরা করছে। আমেরিকার সবচেয়ে আধুনিক প্রযুক্তি দিয়েও এদের খুঁজে বের করা প্রায় অসম্ভব। গাদের ক্লাস সাবমেরিনগুলো দেখতে ছোট হলেও এদের মারণ ক্ষমতা ভয়াবহ। প্রতিটি সাবমেরিন 553 মিলিমিটারের টর্পেডো ফায়ার করতে সক্ষম। 6টি টর্পেডো এবং 8টি পর্যন্ত নৌমাইন বহন করতে পারে এই সাবমেরিনগুলো। এখন কল্পনা করুন, হরমুজ প্রণালীতে যখন 20টির বেশি এই ধরনের সাবমেরিন মাইন পেতে অপেক্ষা করছে, তখন আমেরিকার কোনো যুদ্ধজাহাজ কি সেখান দিয়ে নিরাপদে যেতে পারবে? কিন্তু গল্প এখানেই শেষ নয়। ইরান শুধু গাদির ক্লাস সাবমেরিন নিয়েই সন্তুষ্ট থাকেনি। তারা এই সাবমেরিনের অভিজ্ঞতা থেকে শিখে আরও উন্নত একটি সাবমেরিন তৈরি করেছে, যার নাম ফাতাহ ক্লাস সাবমেরিন। এই সাবমেরিনটি রাশিয়ার বিখ্যাত কিলো ক্লাস সাবমেরিনের নকশা অনুসরণ করে তৈরি করা হয়েছে। 48 মিটার লম্বা এবং প্রায় 600 টন ওজনের এই সাবমেরিনটি 30 জন ক্রু নিয়ে পরিচালিত হয়। ঘন্টায় 20 কিলোমিটার গতিতে ছুটতে পারে এই সাবমেরিন। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এর অস্ত্রসজ্জা। ফাতাহ ক্লাস সাবমেরিন 8টি থেকে 9টি শক্তিশালী টর্পেডো বহন করতে পারে, যেগুলো প্রায় 250 কিলোমিটার দূরে আঘাত হানতে সক্ষম। শুধু তাই নয়, এই সাবমেরিন সরাসরি ক্রুজ মিসাইলও ফায়ার করতে পারে। ইরানের বিখ্যাত জাস্ক 2 বা নাসের 1 ভিত্তিক এন্টিশিপ ক্রুজ মিসাইল, যেগুলো রেঞ্জ 150 থেকে 200 কিলোমিটার, সেগুলো এই সাবমেরিন থেকে নিক্ষেপ করা হয়। এখন ভাবুন, সমুদ্রের অতল গভীরে লুকিয়ে থাকা এই সাবমেরিন যদি হঠাৎ করে আমেরিকার বিমানবাহী রণতরীর দিকে ক্রুজ মিসাইল ছুড়ে দেয়, তাহলে কি হবে? সাম্প্রতিক কিছু প্রতিবেদনে আরও ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এসেছে। বলা হচ্ছে যে ইরান তাদের এই ফাতাহ ক্লাস সাবমেরিনগুলোকে হাইপারসনিক অ্যান্টিশিপ মিসাইল দিয়ে সজ্জিত করেছে। হাইপারসনিক মিসাইল মানে এমন মিসাইল যার গতি শব্দের গতির 5 গুণেরও বেশি। এই ধরনের মিসাইল ঠেকানোর প্রযুক্তি এখনও পৃথিবীর কোনো দেশের কাছে নেই। তাহলে ইরানের সাবমেরিন থেকে ছোড়া হাইপারসনিক মিসাইল আমেরিকার যুদ্ধজাহাজ কিভাবে ঠেকাবে? ইরানের কাছে এই ফাতাহ ক্লাস সাবমেরিন রয়েছে 6 থেকে 7টি। তাছাড়াও তাদের বহরে রয়েছে রাশিয়ার তৈরি 3টি কিলো ক্লাস সাবমেরিন।
মোট হিসেবে প্রায় ৩০টি সাবমেরিন নিয়ে ইরান এখন একটি শক্তিশালী আন্ডার ওয়াটার ফোর্স গড়ে তুলেছে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, এই সাবমেরিন বহর এখন সম্পূর্ণ অ্যাটাক মোডে রয়েছে। আধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে এগুলো আরব সাগরে টহল দিচ্ছে, অপেক্ষা করছে শত্রুর আগমনের। এখন প্রশ্ন হলো, আমেরিকার বিশাল নৌবহর কি এই সাবমেরিন বহরকে মোকাবেলা করতে পারবে? উত্তরটা সোজা নয়। আমেরিকার যে বিমানবাহী রণতরী আরব সাগরে অবস্থান করছে, তার সঙ্গে রয়েছে ৬ থেকে ৭টি যুদ্ধজাহাজ। কিন্তু ৩০টি সাবমেরিনের বিরুদ্ধে এই কয়টি যুদ্ধজাহাজ কি করতে পারবে? সামরিক বিশ্লেষকরা বলছেন, যদি সরাসরি যুদ্ধ শুরু হয় তাহলে আমেরিকার একটি যুদ্ধজাহাজও ফিরে আসতে পারবে কিনা সন্দেহ। এই বাস্তবতা আমেরিকাকে বাধ্য করেছে তাদের কৌশল পরিবর্তন করতে। তারা এখন আর ইরানের উপকূলের কাছাকাছি যেতে চাইছে না। তাদের বিমানবাহিনী রণতরীকে ভারত মহাসাগরের গভীরে থেকে মিশন পরিচালনা করতে হচ্ছে। কিন্তু সেখানেও সমস্যা আছে। ইরানের সাবমেরিনগুলো অবশ্য ভারত মহাসাগরে গভীরে যেতে পারে না। এগুলোর মিশন ক্যাপাবিলিটি উপকূল থেকে ৩০০ থেকে ৪০০ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ। কিন্তু এর মানে হলো, এই অঞ্চলে আমেরিকার যুদ্ধজাহাজ প্রবেশ করতে পারবে না। আমেরিকাকে তার মিশন পরিচালনা করতে হবে ৮০০ থেকে ৯০০ কিলোমিটার দূর থেকে। এত দূর থেকে হামলা করতে হলে আমেরিকার একমাত্র ভরসা হলো তাদের ক্রুজ মিসাইল, বিশেষ করে টমাহক মিসাইল। কিন্তু এই মিসাইলগুলোর গতি খুব একটা বেশি নয়। ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এতগুলো প্রতিহত করতে সক্ষম। তাহলে আমেরিকার আর কি উপায় আছে? মূল হামলার জন্য তাদের ব্যবহার করতে হবে B-2 বোমারু বিমান। কিন্তু সেটাই কি যথেষ্ট? আমেরিকার F-35 যুদ্ধ বিমানগুলো এই দূরত্ব থেকে মিশন পরিচালনা করতে হলে আকাশে রিফুয়েলিং করতে হবে। আর এখানেই রয়েছে বড় ঝুঁকি। আকাশে যখন রিফুয়েলিং হয়, তখন যুদ্ধবিমানের গতি এবং কার্যক্ষমতা অনেকটাই কমে যায়। তারা সহজ লক্ষ্য বস্তুতে পরিণত হয়। ইরানের কাছে নতুন করে MiG-29-এর একটি বড় বহর যোগ হয়েছে। কিছু সূত্রে বলা হচ্ছে, সুখোই ৩৫ও যুক্ত হয়েছে তাদের বহরে। তবে সত্যি কথা বলতে, আমেরিকার বিশাল জেট ফাইটার বহরের বিরুদ্ধে সরাসরি বিমান যুদ্ধে ইরানের সক্ষমতা অনেকটাই কম। কিন্তু ইরানের আসল শক্তি লুকিয়ে আছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায়। বিশেষ করে চীনের কিলচেইন সিস্টেমে যুক্ত হওয়ার পর ইরানের আকাশ প্রতিরক্ষা আরও শক্তিশালী হয়েছে। এই সিস্টেম আমেরিকার যুদ্ধ বিমানগুলোকে অনেক দূর থেকেই শনাক্ত করতে পারে এবং সেই অনুযায়ী প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করতে পারে। আমেরিকা যদি তার যুদ্ধজাহাজগুলো ইরানের উপকূলের কাছে অবস্থান করাতে পারত, তাহলে তারা তাদের শর্ট রেঞ্জের মিসাইলগুলো ব্যবহার করতে পারত, যেগুলোর রেঞ্জ ১৫০ থেকে ২৫০ কিলোমিটার। কিন্তু সেটা এখন আর সম্ভব নয়। সাবমেরিনের ভয়ে আমেরিকাকে অনেক দূরে থাকতে হচ্ছে। আর এই দূরত্বই তাদের আক্রমণের পরিধি, তীব্রতা এবং সফলতার সম্ভাবনাকে সীমিত করে দিচ্ছে। এই জটিল পরিস্থিতি আমেরিকাকে আরেকটি বড় সমস্যার মুখে ফেলেছে। তাদের অস্ত্রভান্ডার নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের হামলা আমেরিকার অস্ত্রভান্ডার দ্রুত খালি করে দেবে। আর যদি আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে আরও বেশি অস্ত্রের প্রয়োজন হবে। এই চিন্তা থেকে আমেরিকা একটি অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে। তারা তাদের মিত্র দেশগুলোতে অস্ত্র সরবরাহ সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কয়েকটি দেশ নিশ্চিত করেছে যে আমেরিকা থেকে কোনো ধরনের অস্ত্র ডেলিভারি এই মুহূর্তে সম্পূর্ণ বন্ধ। এটা একটা বিশাল বার্তা। এটা দেখাচ্ছে যে আমেরিকা ইরানকে থামানোর জন্য কতটা সিরিয়াস এবং কতটা বড় ঝুঁকি নিতে প্রস্তুত। কিন্তু একই সঙ্গে এটাও দেখাচ্ছে যে আমেরিকা নিজেই কতটা চাপের মধ্যে আছে। ইরান স্পষ্ট করে দিয়েছে তাদের অবস্থান। তারা বলেছে, আমেরিকা যদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে একটি মেশিনগানের ১০০ গুলিও ইরানকে নিক্ষেপ করে, সেটাকে তারা সর্বাত্মক আক্রমণ হিসেবে বিবেচনা করবে এবং তার জবাবে তারা তাদের সর্বশক্তি প্রয়োগ করবে। এর মানে হলো, আমেরিকা ইরানে হামলা করলেই আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে। একদিকে হামলা শুরু, অন্যদিকে ইরান তার সমস্ত মিত্রশক্তি দিয়ে পাল্টা আক্রমণ শুরু করবে। আমেরিকার সামরিক বিশেষজ্ঞরা বলছেন, তাদের অস্ত্র ভান্ডারে এখনও ঘাটতি রয়েছে। তাদের সমরাস্ত্রের কর্মক্ষমতাও যতটা দাবি করা হয় ততটা নয়। তারপরও তারা ইরানের বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং নিখুঁত হামলা চালাতে চায়। তাদের দীর্ঘদিনের যুদ্ধ অভিজ্ঞতা তাদের এই আত্মবিশ্বাস দিচ্ছে। এখন প্রশ্ন একটাই, আমেরিকা কতটা সফল হবে তাদের পরিকল্পনায়, আর ইরান কতটা প্রতিরোধ করতে পারবে? সমুদ্রের গভীরে লুকিয়ে থাকা সেই ৩০টি সাবমেরিন কি শেষ পর্যন্ত মধ্যপ্রাচ্যের ভাগ্য পরিবর্তন করবে? উত্তর সময় বলে দেবে। তবে একটা বিষয় নিশ্চিত, এই মুহূর্তে হরমুজ প্রণালীর পানির নিচে যা ঘটছে, সেটা পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে।